সকাল এখন বাজে 9টা। রিনি যাচ্ছে অফিসে আর আমি আছি বাড়িতে। এখন আমার একটু বাইরে কাজ আছে, তাই আজকে ছুটি নিলাম অফিস থেকে। চলে এসেছে, নারিয়েল পানি খাই আর তার সাথে সাথে লাঞ্চ তো আজকে বাড়িতে রয়েছে, কিন্তু ভাবছি একটু রাইস এক্সট্রা নিয়ে যাই। উঠলামও ঘুমের থেকে রিনির ফোনে, রিনি ফোন করে বললো যে বাড়িতেই যখন আছো আমাকে পিক করতে চলে এসো। প্রচন্ড খিদে পেয়েছে, খুব তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ আমি আরবান কোম্পানি বুক করেছি, একটুখানি ফেসিয়াল করবো। রিনি আজকে পড়াশোনা নিয়ে বসেছে, দুখানা ল্যাপটপ। আমাদের মুন্না ট্রিপটা তোমাদের আগেও বলেছি খুব তাড়াহুড়োর মধ্যে প্ল্যান হয়েছে। তোমাদের 3টে রুট দেখাবে। একটা হচ্ছে এই দিন্ডিগুলের রুট, সেকেন্ড হলো একটা আন্নামালাই টাইগার রিজার্ভের রুট, আর থার্ড যেটা আছে ওটা হচ্ছে মাইসোরের রুট। তো এবার আমাদের প্ল্যানটাই ছিল কম ঘোরার, কিন্তু লাস্ট একদিকে তোমাদেরকে শেয়ারও করেছিলাম যে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছিল রাস্তাটা কি। আমরা লাস্ট টাইম ওটা আমাদের ফার্স্ট টাইম ছিল, তো আমরা ড্রাইভার যেখানে বলেছে সেইভাবেই সেখানেই গেছি। তো আনা চালে তোমরা চেষ্টা করো, আমরা সেটা পারি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার। হ্যাঁ, ও 2 দিন হয়েও গেল আমরা ঘুরে এসেছি। যাই হোক, আজকে বুধবার, সকাল এখন বাজে 9টা। রিনি যাচ্ছে অফিসে আর আমি আছি বাড়িতে। এখন আমার একটু বাইরে কাজ আছে, তাই আজকে ছুটি নিলাম অফিস থেকে। বাইরে কাজ আছে মানে, তো এই জন্য ছুটি নিয়েছি। তো আজকে কাজগুলো শেষ করব, নাহলে হচ্ছে না। 2 দিন ধরে চেষ্টা করেছি, কিন্তু অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় লেট হয়ে যাচ্ছে, তারপর আর কাজগুলো আর হচ্ছে না। তাই আজকের দিনটা আমি বাড়িতেই রয়েছি। রিনিও ওর ইচ্ছা ছিল তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবে, কিন্তু মনে হচ্ছে না তা হবে। 9টা বাজে, এখন মাত্র বেরিয়েছেন ম্যাডাম। আমি এখন নিচে ওর সাথে বেরিয়েছি, কারণ নিচে থেকে ব্রেকফাস্টটা নিয়ে নেবো। বাড়িতে আছি যখন একটু কিছু খেয়ে নেবো, তো নিচে ওইখান থেকে লেমন রাইসটা নিয়ে আসবো, যেটা আমার খুবই পছন্দ। তো চলো দেখা যাক বাকি দিনটা পুরোটা কেমনভাবে কাটে, কি কাটে না কাটে, সে তোমরা আমাদের সাথে থাকছোই। এখন রেনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে ওর রাইডের জন্য। আই থিঙ্ক চলেই এসেছে, চলে এসেছে। হ্যাঁ, চলো বাই। আর আমি এই পাশে যাই, দেখি লেমন রাইস আছে কি না, সেটাও একটা ব্যাপার হয়ে যায়। প্রায় সময় থাকেই না, অন্য কোনো ওই পোলাও বা বিসিবেলে ভাত এসবও নিয়ে রেখে দেয়। উপরে পায়রাগুলো দেখছো, এই পায়রার উপদ্রব সবখানে। যাই হোক, এখন আমি আছি রাস্তার উপর আমাদের বাড়ির কাছে। 1:30 বাজে। আমার যা যা বাইরে কাজ ছিল সেই সব করে চলে এসেছি। ভাবছি একটু নারিয়েল পানি খাই আর তার সাথে সাথে লাঞ্চ তো আজকে বাড়িতে রয়েছে, কিন্তু ভাবছি একটু রাইস এক্সট্রা নিয়ে যাই। এখানে এই আপু ফাস্ট ফুড করে এই স্টলটা রয়েছে, এখানের মধ্যে এগ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, কাবাব, এই জিনিসগুলো ভালোই পাওয়া যায় মোটামুটি, নুডলস। তো এখান থেকে ভাবছি একটা রাইস প্যাক করে নিয়ে যাচ্ছি। বলা হয়ে গেছে, নারিয়েল পানিটা খাই আগে। খুব মিষ্টি নারিয়েল পানিটা, খুবই মিষ্টি। যাই হোক, 1:30 বাজে যেমনটা বললাম। তখন সকালবেলা তোমাদের সাথে আর কথা হয় না। ব্রেকফাস্ট করার পর আমি সেই যেই কাজের জন্য বলছিলাম যে বেরোতে হবে, সেই কাজগুলো সব করে চলে এসেছি। এখন আসার পথেই ভেবেছিলাম রাস্তা নেবো, তখন আর খেয়াল করি নাই যে দোকানটা খোলা না বন্ধ, তাই সোজা বাড়ি চলে গেছি। তারপরে ভাতটা বাড়তে গিয়ে দেখি ঠিক আছে একটু নিয়ে আসি ফ্রাইড রাইস। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এক চোট ঘুম দিয়ে উঠলাম, প্রায় 2 ঘন্টা। উঠলামও ঘুমের থেকে রিনির ফোনে। রিনি ফোন করে বললো যে বাড়িতেই যখন আছো আমাকে পিক করতে চলে এসো। তো এখন উঠলাম, নিচে নামলাম। মোটামুটি 15 মিনিট লেগে গেছে আমার ঘুমের নেশার থেকে বাইরে বেরোতে। এত পরিমাণে ঘুম পেয়েছিল, এখনও মানে মনে হচ্ছে যে খালি ঘুমাতে থাকি, শুয়ে থাকি। যাই হোক, তো উঠলাম, এখন যাই রিনিকে নিয়ে আসি। তারপরে দেখি বিকালবেলা এরকম আলাদা করে কোনো প্ল্যান নেই আমাদের, আজকে বাড়িতেই আছি। বাড়ি আসি, তারপরে কথা বলছি। হে এভরিওয়ান, গুড ইভিনিং। হাতে আছে কেক। 4 বাজে তোমাদের সাথে আমার কথা হয়নি। রিমু আমাকে জাস্ট নিয়ে বাড়িতে ঢুকলো। এখন বাজে হলো প্রায় 6:30। খুবই সুন্দর বাইরেটা, এখন পুরো আলো হয়ে রয়েছে। আমি না খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে, খুব তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ আমি আরবান কোম্পানি বুক করেছি, একটুখানি ফেসিয়াল করবো, অনেকদিন করিনি। তো ভেবেছিলাম যে ঘুরে এসেই করবো। তো হ্যাঁ, আজকেই বুক করেছি সন্ধ্যাবেলাতে। ও এখনই চলে আসবে, তাই তাড়াতাড়ি করে খাচ্ছি। হয়ে গেছে আমার কোরিয়ান গ্লো ফেসিয়াল। ভালোই হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। স্কিনটা খুব হাইড্রেটিং হয়ে যায় কোরিয়ান এই ফেসিয়ালগুলো করলে। আরবান কোম্পানিতে আছে, তোমরাও বুক করে দেখতেই পারো, ট্রাই করে দেখতে পারো। আই থিঙ্ক সব স্কিন টাইপে স্যুট করে। এখন যেহেতু রাত হয়ে গেছে, তাই এই সানস্ক্রিনটা আমাকে দিয়ে গেছে, বলেছে কালকে অবশ্যই যদি ইউজ করতে। এটাতে লেখা আছে সোলার প্রোটেক্ট 40, মানে SPF 40 হবে, কিন্তু এটা খুব ভালো সানস্ক্রিন, এটাই তো বললো আমাকে। তো এনিওয়েজ, এতক্ষণ যখন আমি ফেসিয়াল করছিলাম
আজকে রিমোদা রান্না করে নিয়েছে ডিমের ঝোল পাতলা করে। আমাদের একদম এটাই প্ল্যান ছিল যে পাতলা করে ডিমের ঝোল আজকে রাতে খাওয়া হবে, আর ভাত, দ্যাটস ইট। তোমরা হয়তো দেখছো এখন আমি টানা কদিন ভাত খাচ্ছি, কারণ না ওখানে গিয়ে এত রিচ খাওয়া হয়েছে কিছুতেই মানে আমার মনে হচ্ছে সবসময় একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, যাই খাচ্ছি মনে হচ্ছে গলা থেকে পেট অব্দি একটা জ্বালা জ্বালা ভাব। তো একদম সিম্পল প্লেন রাইসটাই খাওয়ার চেষ্টা করছি। নেক্সট কিছুদিন খাবো, মোটামুটি হয়তো আরও 2 দিন খাবো, তাহলে বেশ কমফোর্টেবল হয়ে যাবে। বাট হ্যাঁ, এখন অনেকটা বেটার। রিনি আজকে পড়াশোনা নিয়ে বসেছে, দুখানা ল্যাপটপ। কারণ আমার ল্যাপটপে এক্সেলটা নেই, রিমোট ল্যাপটপ থেকে এক্সেলটা নিয়ে ধার করা। হ্যাঁ, তা ওর ল্যাপটপে পড়াশোনা হচ্ছে, আমার ল্যাপটপটার মধ্যে প্র্যাকটিস চলছে ওর। তো এক্সেলের মধ্যে নিজেকে একটু স্কিলড করার চেষ্টা করছে, তবে ততক্ষণে আমি কিচেনের মধ্যে আমার কুকিং স্কিলসটাকে এনহ্যান্স করার চেষ্টা করেছি। আজকে বানিয়েছি একটা সিম্পল এগ কারি, এক রকমের যেটা তোমরা রেসিপিটা শর্টসে পেয়ে যাবে। এটা রেসিপিটা আমি রেকর্ড করেছি। তো এক রকমের সিম্পল একটা এগ কারি বানিয়েছি। তো এখন আজকের ডিনারে রয়েছে শুধু ডিমের ঝোল আর ভাত। খাওয়া দাওয়া শেষ। কেমন খেলে ডিমের ঝোলটা? ভালো। আমি খুবই বেসিক একটা ঝোল করেছি সিরিয়াসলি। ওটার মধ্যে সর্ষা বাটাও রয়েছে, এটার মধ্যে জিরার গুঁড়াও ছিল, সবই ছিল। নিজে একটা এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম ভালোই হয়েছে, অ্যাকচুয়ালি আমার ভালোই লেগেছে। যাই হোক, তা এখন বসেছি তোমাদের সামনে অনেকদিন বাদে এরকম পাশাপাশি দুজনে। না, আজকে কমেন্ট পড়ার জন্য বসিনি, তোমাদের কমেন্টসগুলো অনেক পেন্ডিং রয়েছে। তবে 3-4জন তোমরা জিজ্ঞাসা করেছো আমাদের মুন্নার ট্রিপের বেসিক্যালি কিছু ডিটেলস শেয়ার করার জন্য, যেমন কোথা থেকেছি, কত খরচ হয়েছে, কোন রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করেছি, রুট, তো এইসব তোমরা একটু জিজ্ঞাসা করেছো। তো সেটাই তোমাদের ভাবলাম তোমাদের জানে। তো আমাদের মুন্নার ট্রিপটা তোমাদের আগেও বলেছি, খুব তাড়াহুড়োর মধ্যে প্ল্যান হয়েছে। এটা যে প্রথম থেকে অনেক প্ল্যানিং করে আমরা এগিয়েছি এটা নিয়ে, এটা একদমই না। আমাদের প্রথমে গোকর্ণা নিয়ে প্ল্যান হচ্ছিল, গোকর্ণার অলমোস্ট প্ল্যান ফাইনালাইজ ছিল। তারপরে হঠাৎ করে আমাদের মানে টেম্পারেচার, গোকর্ণার টেম্পারেচার দেখে আমরা পুরো প্ল্যানটা চেঞ্জ করলাম। 2 উইকস আগে যখন ব্যাঙ্গালোরে এত টেম্পারেচার বেড়ে গেছে, তখন গোকর্ণটা সার্চ করতে গিয়ে দেখা গেল যে অলমোস্ট পুরো 2 উইকসও না, না, অ্যাকচুয়ালি পুরো 2 উইকসও হবে না। হ্যাঁ, কারণ রিয়া ওরা যখন এখানে ছিল সেই সময়টাতে, রিয়া ওরা যাওয়ার আগের দিন আমরা এখানে বসে তখন আলোচনা করছিলাম। আর তারপরে এই টেম্পারেচার দেখে আমরা এত ভয় পেয়ে গেছি না, আমি তো তখনই বলেছিলাম বাবা আমি নেই। তারপরে খুঁজে খুঁজে কোথাও জায়গা পাওয়া যাচ্ছিল না, দেন ফাইনালি মুন্নারে পাওয়া গেছে হোটেল। আমরা উটি আর মুন্নার এই দুটো কনসিডার করছিলাম। উটিতে হয়েছে একটাও মুন্নারে ভালো গেছি। প্রপার্টি পাচ্ছিলাম না, মুন্নারে ভালো প্রপার্টিজ ছিল, তাই আমরা ফাইনালি ডিসাইড করলাম যে মুন্নারেই যাব। তো দুটো জিনিস আমরা মাথার মধ্যে ছিল, এক ছিল হলো লং উইকেন্ড। তো লং উইকেন্ডে সবসময় ভিড় হয়, যেই কারণে আমরা ডিসাইড করেছিলাম একদিন আগে যাব। প্ল্যানটা এটাও ছিল যে আমরা একদিন আগেই চলে আসবো। তো বেসিক্যালি 3 দিনের আমাদের ট্রিপ হওয়ার কথা ছিল, 30, 1 আর 2 তারিখ, টু অ্যাভয়েড দ্য লং উইকেন্ড ট্রাফিক। বাট আনফর্চুনেটলি আমাদের আমরা 4 দিনেরই ট্রিপ করলাম, আর সানডেতেই আমরা ফাইনালি রিটার্ন এসেছি। এবার যাওয়ার রুট আমরা কোনটা ধরেছি, যাওয়ার সময় আমরা যাওয়া আর আসা আমরা দুটোই দিন্ডিগুলের রুটটা ধরেছি। এটা তামিলনাড়ু হয়ে সেলাম থেকে একটা ডাইভারশন নিয়ে দিন্ডিগুল হয়ে থেনি ভিলেজ হয়ে তারপরে এটা পাহাড়ি রাস্তা ধরে এটা মুন্নারে ঢুকে। তো এটা হচ্ছে একটা রুট। তোমরা যদি গুগল ম্যাপসে সার্চ করো তোমাদের 3টে রুট দেখাবে। একটা হচ্ছে এই দিন্ডিগুলের রুট, সেকেন্ড হলো একটা আন্নামালাই টাইগার রিজার্ভের রুট, আর থার্ড যেটা আছে ওটা হলো মাইসোরের রুট। তো মাইসোরের রুটটা একেবারেই অ্যাভয়েড করো, রাস্তাটাও লম্বা পড়ে আর প্রচুর ঘুরে ঘুরে যেতে হয়, তো এটা একদমই অ্যাভয়েড করো। সেকেন্ড যেটা আন্নামালাই টাইগার রিজার্ভের রুট রয়েছে, সেটা আমাদের অ্যাভয়েড করার দুটো কারণ ছিল। এক, ওটা রুটটা একটু লম্বা পড়ে। সেকেন্ড, ওখানের মধ্যে চেক পয়েন্টস রয়েছে, চেকিং পয়েন্ট থাকে, তো ওখানের মধ্যেও একটু ডিলে হয়, যেগুলো আমরা অনেক রিসার্চ করেছি যে কোন রুট ধরা যায়। আর থার্ড, ওখানে দিন্ডিগুলের বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, সেটাও ছিল, বাট দ্যাট ওয়াজ নট ওয়ান অফ দ্য রিজনস। থার্ড আমাদের অ্যাকচুয়াল কারণ ছিল যে এখন ড্রাই সিজন, তো আন্নামালাই টাইগার রিজার্ভের সব শুকিয়ে, গাছপালা সব শুকিয়ে রয়েছে, এখন ওরকম নাকি কোনো সিনারিও দেখা যায় না, যে কারণে আমরা আন্নামালাই টাইগার রিজার্ভটাকেও মানে বাদ দিলাম। তো হ্যাঁ, তো আমাদের যেটা রুট আমরা ধরেছি দিন্ডিগুলের রুটটা, সেটা কারণ একটা যে দিন্ডিগুল বিরিয়ানি পাওয়া যায়, তো আমরা ওইটা একটা মাথায় আমাদের ছিল। সেকেন্ড, অবভিয়াসলি যে শর্টার রুট ছিল, অ্যান্ড
থার্ড যেটা আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে রাহুলরা আমাদেরকে সাজেস্ট করেছিল যে ওখানে নাকি খুব সুন্দর সিনিক বিউটি, যেটা তোমাদেরকে অ্যাকচুয়ালি শেয়ার করলাম। পাহাড়ি রাস্তা হয়ে যেহেতু যায়, তো ওখানে আর আমরা একটা জায়গা যেটা আমাদের ইচ্ছা ছিল বাট সময়ের অভাবে হয়তো যেতে পারিনি, ওটা হচ্ছে কোলক্কুমালাই। ওখান থেকে ঢোকার সময় কোলক্কুমালাইটা রিজার্ভ হয়ে যায়, তো ওই কোলক্কুমালাইটা আমরা ঢুকি নাই। তো এনিওয়েজ, তো এই তিনটা আমাদের কারণ ছিল দিন্ডিগুলের রুটটা ধরতে। দিন্ডিগুলের রুটে আরও একটা যেটা সুবিধা হয়েছে, ওখানে চেক পয়েন্ট ছিল না। হ্যাঁ, আর দিনগুলো আমরা বিরিয়ানিও খেতে পারিনি, এত কাণ্ড করেও যাওয়া আসা যাওয়ার কোনোভাবে। সময় না, আসলে আমি খেয়েছি, বাট আমরা ওই দিন্ডিগুলোই খেয়েছি, মানে রেস্টুরেন্টটাতে খাই। হালাপ্পাকাট্টি বা ইয়েতে খানে, কিন্তু দিন্ডিগুলোই হ্যাঁ। খেয়েছি বা অন্য একটা রেস্টুরেন্টে খেয়েছি। কিন্তু ব্যাপারটা যেটা বলছি, চেক পয়েন্টের কথাটা, চেক পয়েন্ট আন্নামালাই টাইগার রিজার্ভে এটার জন্য আরও একটা সমস্যা হয়। সমস্যা না, অ্যাকচুয়ালি যারা 1 তারিখ বা 2 তারিখে ট্রাভেল করেছে, তোমরা যদি কেউ করে থাকো, আমাদেরকে যারা দেখছো বা আগে পরে যদি গিয়ে থাকো, তাহলে জানবে যে ওখানে ট্রাফিক প্রচণ্ড লেগে যায়, স্পেশালি বিকজ দের ইজ আ চেক পয়েন্ট। তো ওই চেক পয়েন্টটা ক্রস করার জন্য মোটামুটি 4-5 ঘন্টা সময় লেগে গেছে লং উইকেন্ডের সময়। তো আমাদের সাজেশন, লং উইকেন্ডের সময় যেতে চাইলে যেতেই পারো, বাট উই উইল Avoid অ্যাডভাইস করো। অ্যাভয়েড। উই উইল অ্যাগেন অ্যাডভাইস দ্যাট এরপরে আর যাব না। অ্যাভয়েড করো। না, এবার এতটাও অসুবিধা হয় নাই, পপুলার এবার হলিডেজে যাব এতটাও খুব অসুবিধা আমাদের হয়নি। হ্যাঁ, ট্রাফিক একটু বেশি ছিল কোনো জায়গাতে, না, আমি আর ট্রাফিক কিছু হয়নি, কারণ এবার আমাদের প্ল্যানটাই ছিল কম ঘোরার, কিন্তু লাস্ট একদিকে তোমাদেরকে শেয়ারও করেছিলাম যে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছিল, ওই রাস্তাটা কিভাবে ভীষণ ব্লক traffic হয়ে ছিল। গেছিল। আমি ভাবছিলাম যারা গাড়িতে বসা কি কষ্টটাই না হচ্ছে তাদের। আমরাও বসেছিলাম একবার, একবার হ্যাঁ 20 উটি মিনিটের থেকে জন্য আমরা ফিরে। বসেছি। না, ও আচ্ছা, এবারে, 20 মিনিটের জন্য আমরা বসেছি। আমরা রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না, যেটা আমাদের রিসর্ট থেকে 1 কিলোমিটার দূরে ছিল। তারপর আমরা গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে গিয়ে একটা অন্য রেস্টুরেন্টে খেলাম, যেটা তোমাদের পরে এনিওয়ে, Anyways, তো সেই ডিটেলসগুলো আর যাচ্ছি না। আমরা কোন রিসর্টে থেকেছি তোমাদের নাম দেখানো হয়েছিল, স্নো লাইন রিসর্ট করে আমরা ওখানে ছিলাম। আমাদের এটা সেকেন্ড ট্রিপ ছিল। এর আগের বার আমরা যখন আমি আর রিনি গিয়েছিলাম 3 বছর আগে, আমরা জুন মাসে গিয়েছিলাম, জুনেই তো গেছিলাম, জুন মাসে গিয়েছিলাম। তখন একটু বৃষ্টির সিজন ছিল, বৃষ্টি জাস্ট শুরু হয়ে গেছিলো। তখন আমরা থেকেছিলাম দি ব্রিজ রিসর্টে। হ্যাঁ। আমাদের প্রথম ট্রিপটা আমরা পুরোপুরি প্যাকেজ নিয়ে গেছিলাম, যেগুলো ট্যুর প্যাকেজগুলো হয়, আমরা সেটা বুক করে গিয়েছিলাম। আমাদের মোটামুটি তখন খরচা পড়েছিল অ্যারাউন্ড আই থিঙ্ক 22,000 এর কাছাকাছি পড়েছিল। 23,000 পুরো হ্যাঁ, 22-23,000 এরকম পড়েছিল, ইনক্লুডিং আমাদের ওখানে গাড়ি 3 দিনের জন্য, ট্রান্সপোর্টেশন, স্টে, আর আই থিঙ্ক ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল কি না? হ্যাঁ, ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, included। ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল। রিসর্টটাও 3 স্টার খুব রিসর্ট ছিল, ভালো খুব ছিল। ভালো ছিল। তবে ওইটার মধ্যে খাওয়ার খরচা, লাঞ্চ বা ডিনারের হিসাবে বলছি না, প্যাকেজটা আমাদের 22-23,000 এর মতো পড়েছিল। আমরা কোচি হয়ে গিয়েছিলাম, তো আমাদের পিক আপ অ্যান্ড ড্রপটা ছিল, যে স্টেশন থেকে পিক আপ করে আবার স্টেশনে। হ্যাঁ, আর ওই 3 দিনের জন্য ওই গাড়িটা হ্যাঁ। আমাদের জন্যই দেওয়া ছিল। তো তোমরা হ্যাঁ, চাইলে এরকম প্যাকেজ ট্যুর করে যেতেই পারো, যদি তোমরা নিজেদের ভেহিকেল না নিয়ে যেতে চাও বা বড় গ্রুপে যাচ্ছে। আই থিঙ্ক প্যাকেজটা অনেক বেশি ইকোনমিক হয়। আমরা খুব ভালো ঘুরেছিলাম, খুব ভালোভাবে করেছি। আমরা যেই প্যাকেজ, যেই এজেন্সির থ্রুতে প্যাকেজটা বুক করেছিলাম, সেটার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আমাদের ওল্ড ভিডিওসগুলো তোমরা দেখো। আমাদের লাস্ট মুন্নার ট্রিপটা একটু অন্যরকম ছিল, অন্য এরিয়াজ আমরা কভার করেছিলাম, ওগুলো অবশ্যই দেখো। তো আমরা যেটা লাস্ট মুন্না ট্রিপে গেছিলাম, সেটা আমরা এমনটা বললাম, প্যাকেজ ট্রিপ নিয়ে গেছিলাম। তো আমরা গেছিলাম ব্যাঙ্গালোর টু কোচি ভায়া ট্রেন। আমরা আর্লি মর্নিং অ্যারাউন্ড 4টার সময় কোচি পৌঁছিয়ে যাই। কোচির থেকে আমরা গাড়ি করে যাই মুন্নার। অন দ্য ওয়ে 1-2টো ভিউ পয়েন্ট দেখে মুন্নারে পৌঁছাই। মুন্নারে আমরা রিসর্টে চেক ইন করি, অ্যান্ড দেন তারপরে যেমনটা আমাদের ইয়ে থাকে, ফেরার সময়ও, বাকি ডিটেলস ব্লগে দেখে হ্যাঁ না, ফেরার সময়ও আমরা আবার মুন্না টু কোচি এসেছিলাম। কোচির থেকে আমরা আবার ট্রেনে করে ব্যাঙ্গালোর এসেছিলাম। তারপরে কোচি থেকে আবার ট্রেন হচ্ছে, সেটা আমাদের লাস্ট ট্রিপের ডিটেলস। আর এই ট্রিপটা যেহেতু এই ট্রিপটা আমাদের আমরা রোড ট্রিপ ছিল, পুরোটাই রোড ট্রিপ ছিল, আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো সেখানে আলাদা করে ট্রান্সপোর্টেশনের খরচাটা ওভাবে আমরা বলতে পারবো না। না, তবে আমি জাস্ট তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি কস্টটা বলে দিচ্ছি। আমরা যে রিসর্টে থেকেছিলাম, রিসর্টে পার নাইট আমাদের মোটামুটি 3,500 করে কস্ট পড়েছিল। আর এগুলো যেহেতু সিজনাল Exactly. ব্যাপার থাকে, তো প্রতিটা এটাই বলতে সিজনে তোমরা যাচ্ছিলাম। কিন্তু আলাদা আলাদাভাবে দামগুলো দেখতে পাবে। অবভিয়াসলি আমরা যেহেতু পিক সিজনের টাইমে গেছিলাম, হ্যাঁ। এখন এই লং উইকেন্ডের সময় তো রেটসগুলো একটু বেশি ছিল। প্লাস আমরা জাস্ট একদম 10-11 দিনের আগেই আগে বুকটা book করেছিলাম, তো করেছি। একটু রেটসগুলো বেশি ছিল। তোমরা এই দামে কিন্তু একটু অফ সিজনে অনেক ভালো ভালো রিসোর্ট পেয়ে যেতে পারো, যদি তোমরা লাকি হও। আমাদের রিসর্টের একদম মুখোমুখিতে ছিল হলো মুন্নার কুইন, যেটার অ্যাকচুয়ালিতে এই সময় যদি এরকম অফ সিজনে যদি যাও তোমরা, ওইটাও তোমরা মোটামুটি Double 3,500 থেকে 4,000-এর মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড ইটস আ মাচ লাক্সুরিয়াস হোটেল।
তো জাস্ট এটা আইডিয়া দিলাম, তোমরা অফ সিজনে গেলে আরেকটু কম রেঞ্জে তোমরা রিসর্টস পেয়ে যাবে। সেকেন্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে হলো গাড়ির মানে আমাদের ট্রাভেলিং কস্টের মধ্যে মোটামুটি পেট্রোলের খরচা, ওই পেট্রোলেরই খরচ ছিল, প্লাস খাওয়া দাওয়া ওখানে সব রেঞ্জেরই খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাবে। একটু ভালো প্রিমিয়াম হোটেল ওখানে কম আছে, তো প্রিমিয়াম হোটেলে যদি যাও, আমরা যেরকম একদিন আমরা গেছিলাম ডিসি এরোমাস করে, তো সেখানে আমাদের 4-5 4 জনের খাওয়ারের খরচা মোটামুটি 4000 পড়েছিল। বাকি যে কোনোখানে যদি যাও 1000-1200 এর মধ্যে আমাদের লাঞ্চ ডিনার হয়ে গেছে পার সিটি। জায়গাটা কোনটা ছিল যেখানে প্রচুর রেস্টুরেন্ট ছিল, আমরা গিয়ে পৌঁছতে পারলাম না? আনাচল করে একটা, হ্যাঁ আনাচল চিত্তিরাপুরম, ওখানে আনাচলের মধ্যে ম্যাক্সিমাম অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক ভালো রেস্টুরেন্ট পাবে। তো নেক্সট টাইম মানে তো আমরা সেটা করার সুযোগ পাইনি, কারণ প্রচুর ট্রাফিক আটকে গেছে। আমাদের যাওয়ার প্ল্যান ছিল, বাট আমাদের গাড়ি ঘোরাতে হয়েছিল। তো তোমরা যদি প্ল্যান করছো ভালো রেস্টুরেন্টে খাওয়ার, আই থিঙ্ক ওই এরিয়াটাতে কভার করতে পারো। ওখানে তোমরা প্রচুর অপশনস পাবে। একটা কথা বলে রাখছি, মুন্নারে কিন্তু খুব পছন্দ মতো রেস্টুরেন্ট হয়তো তোমরা নাও পেতে পারো। ভেজ অপশনস একটু বেশি, নন ভেজও আছে ভালো। এই এখন আমরা এবার অবশ্যই এই রেস্টুরেন্টগুলো দেখেছি, আগের বারে কিন্তু এত আমরা আগেরবার এতটা ঘুরিনি বা পারিনি কারণ আমরা লাস্ট টাইম এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, তো আমরা ড্রাইভার যেখানে বলেছে সেইভাবেই সেখানেই গেছি। তো আনাচালে তোমরা চেষ্টা করো, আমরা সেটা পারিনি। আর এছাড়া অত এরকম লাক্সারিয়াস হোটেলে গিয়ে খাওয়ার কোনো মানে হয় না, কারণ এমন কিছু ভ্যারাইটি ছিল না ওখানে। ইট ওয়াজ নট সামথিং ভেরি প্রিমিয়াম। তবে যেটা বলছিলাম যে মানে মোটামুটি অ্যাভারেজ রেস্টুরেন্টগুলোর মধ্যে 1000-1200 এর মধ্যে তোমরা মানে 4 জনের মিল আমাদের হয়ে গেছে। তো দুজন যদি যাও 500-600 টাকার মধ্যে ভালো ভালো খাওয়াই পেয়ে যাবে, অ্যান্ড কোয়ান্টিটি ইজ অলসো গুড ইন মোস্ট অফ দ্য রেস্টুরেন্টস। আই উড সাজেস্ট যখন তোমরা বুক করবে ব্রেকফাস্ট নেওয়া হোটেল বুক করো, তাহলে তোমাদের ব্রেকফাস্ট একটা হেডেক থাকবে, জাস্ট আ সাজেশন। হ্যাঁ, তো এটা সব মিলিয়ে এইবারের আমাদের যেটা খরচ পড়েছে দুজনের, সব কিছু ইনক্লুডিং খাওয়া দাওয়া থাকা ঘোরা সব কিছু নিয়ে আমাদের টোটাল কস্ট ওয়াজ অ্যারাউন্ড লাইক 24,000। সো উইচ যদি অফ সিজনে যাও আই থিঙ্ক ওটা 18-20,000 মধ্যে তোমাদের হয়ে যাবে, বিকজ রিসর্টের কস্টটা ওখানে সেভ হয়ে যাবে অনেকটা। তো ইয়া, সো দিস ইজ হোয়াট দ্য মুন্নার মানে আমাদের মুন্নার ট্রিপ যেটা ছিল, আর যে রুট আমরা নিয়ে গেছি, ডিটেলসগুলো ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নিতে পারবে। তবে আজকের ব্লগটাকে এই ডিটেলস দিয়েই শেষ করছি। এর উপরে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করো, হয়তো আমরা খুব স্পেসিফিক হয়ে অ্যানসারসগুলো দিতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ ওভারঅল দিয়েছি, যেমন অনেক জায়গায় আমরা ভিজিট করেছি, সেখানে টিকিটস কেমন ছিল, পার্কিং কেমন ছিল, অত আমরা ডিটেলসে যাচ্ছি না। কিছু যদি জানার থাকে কমেন্ট করো। হ্যাঁ, তো তার বাদে যেটা ইলেকশনের ভিডিওটা দিলাম আমরা, তো ওটা সোমবারে রেকর্ড করেছিলাম, মাঝখানে মঙ্গলবার দিন আমরা কোনো ভিডিও এটা করিনি। আজকে বুধবার, 48 ঘন্টা পেরিয়ে গেছে রেজাল্টস ডিক্লেয়ার হওয়ার পর। এই 48 ঘন্টাতে অনেক কিছু হয়েছে, প্রচুর জিনিস হয়ে গেছে। আসামে বিজেপি সরকার কনফার্ম হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার কনফার্ম হয়ে গেছে, তামিলনাড়ুতে ডিএমকে সরকার সরে গিয়ে এখন টিভিকে সরকার হতে আসতে চলেছে জোসেফ বিজয়ের ফার্স্ট টাইম। এটা মানে 2 বছর আগের একটা পার্টি ও পাওয়ারে চলে এসেছে, নট উইথ লাইক অ্যাবসলিউট মেজরিটি, সেটা হতে চলেছে। মমতা ব্যানার্জি রিজাইন করবে না বলে দিয়েছে, রাজি হয়নি উনি, রাজি আর কি হবে, মানে শি হ্যাজ ব্লিটেন্টলি সেড দ্যাট শি উইল নট, কারণ উনি হারেননি। Anyway, let's not even go there. একটা কথা তুললে খবরের দিকে চোখ রাখছো, একটা কথা তুললে আরো দুটো কথা বেরিয়ে আসবে, তো সেখানেও যাচ্ছি না। তবে যেটা একটা জিনিস আশ্চর্য লাগলো এইবার, সেটা হলো তিনটা স্টেটে যে সিটিং সিএম ছিল তারা নিজেদেরও সিটটা ধরে রাখতে পারেনি। তারা 3টে সিএমই নিজেদের সিটে হেরে গেছে। প্রথম তোমরাও জানো মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে, শুভেন্দু অধিকারীর থেকে মোটামুটি 15,000 ভোটে হেরেছে। দ্বিতীয় এমকে স্ট্যালিন, যে তামিলনাড়ু সিটিং সিএম ছিলেন, সে 1991 থেকে প্রতিটা ইলেকশন জিতেছে, অ্যান্ড দিস টাইম হি ইভেন হ্যাজ লস্ট হিজ সিট। আর থার্ড হচ্ছে কেরালার যে সিএম ছিল পানিয়ারিন, আমি নামটা একদম সবসময় ভুলে যাই, আমি ভুল প্রোনাউন্স করি। তো কেরালামের যে সিটিং সিএম ছিল সেও নিজের হারিয়ে ফেলেছে, সিট হারিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক ইন লাইক 50 ইয়ার্স যখন ইন্ডিয়াতে লেফটের কোনো গভর্নমেন্ট নেই, সিপিএমের কোনো অস্তিত্ব নেই আর এখন ইন্ডিয়াতে। এনিওয়েজ আই এম নট হ্যাপি অ্যাবাউট দিস। আমি আবারও বলছি, ইন্ডিয়াতে একটা স্ট্রং অপোজিশনের এখন খুব প্রয়োজন, নাহলে ইট উইল বি লাইক ওয়ান পার্টি রুলিং দ্য এন্টায়ার কান্ট্রি, হুইচ ইজ নট গুড ফর ডেমোক্রেসি। তো একটা ভেরি স্ট্রং অপোজিশনের বা ভেরি স্ট্রং অপোজিশন ফেসের খুব প্রয়োজন।
কথাটা একটু অন্যদিকে নিয়ে গেলাম, বাট এনিওয়ে তোমাদের আসামের opinion বলো। আসামের সরকার গঠন হতে চলেছে 11 তারিখের পর মে মাসের, আর ওয়েস্ট বেঙ্গলের সরকার আসছে হলো মে মাসের 9 তারিখে, যেটা হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের গুরুদেব রবীন্দ্রনাথের জন্মতিথির দিন। তো চলো, তোমরা সবাই নিউজের দিকে চোখ রাখবে, আমরাও রাখবো, জাস্ট ইনফরমেশনটা দেওয়ার ছিল বললাম। আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।